গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার একটি ছোট্ট আইল্যান্ড হলো এই গঙ্গাসাগর। গঙ্গাসাগর একটি গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত সাগর থানার এখতিয়ারের মধ্যে সাগর সিটি ব্লকের কাকদ্বীপ উপবিভাগ। একটা সময় এই গঙ্গাসাগরে আসতে কলকাতাগামী পুণ্যার্থীদের খুবই কষ্ট করতে হতো, কিন্তু আজ সেসব অতীত। চাইলেই এখন কয়েক ঘন্টার মধ্যে চলে আসা যায় এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর চারদিকে জল, মধ্যেখানে একটি স্থল, যার মোট আয়তন 12.26 বর্গ কিলোমিটার অর্থাৎ 4.73 বর্গ মাইল, যার মোট উচ্চতা 13 ফুট, যার জনসংখ্যা 10,340। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন আছেন গঙ্গাসাগরবাসী, কেমন আছে এই গঙ্গাসাগর দেখুন। বাড়িও দেয় না, কিছু কাগজপত্র নিয়ে যাচ্ছে, আমাদের কিছু দেয় না। এই দিদি যতদিন ভোট পেয়েছে এই সিপিএমের আমল থেকে কাগজ নিয়ে যাচ্ছে, তারপরে দিদি আসতে বেশি নিয়ে যারা মেম্বার প্রধান সাহেবরা আছে ওদেরকে বলেছি পেপার দেওয়া যাবে, গেলে একটা টোকন দিয়ে যাবে, একটা পেপার দিয়ে দেয়। প্রধান সাহেব মেম্বার আমাদের এখানে প্রধানকে এখন হরিবাবু ছিল, এখন একটা ম্যাডাম হয়েছে। আমাদের ঘর দেয় না একদম, সরকার ওরা দেয় না, কী পাবো, কী করে বলবো, ওরা ইচ্ছাকৃত করে ওরা দিচ্ছে না, ইচ্ছাকৃতই দিচ্ছে না। বললে ওই যে টোকন দেয় পেপার দেয় বলছে না, এই মুড়ির পুটুলো দিয়ে যাবে, মুড়ির পুটুলো, এই চিড়ের পুটুলো দিয়ে যাবে বলে 21 রিয়াসে দিয়েছিল, এগুলো খেয়ে থাকো। কিন্তু আমাদের যা গরিবদের জন্য কিছুই নাই বলতে পারো, কিন্তু ভোট এলে এই দেবো, এটা দেবো, ওটা দেবো, আমাদেরকে তাকাবে। ভোট চলে গেলে কাউকে চিনে না, দেখা করব কি করে, ব্যারিকেড করে যায়, দেখার জন্য মানুষকে বার হতে দেয় না। পুলিশ, কত পুলিশ প্রশাসন, গাড়ি চলতে দেয় না, মানে বাচ্চা কাচ্চাও বাড়াতে দেবে না। কি করে দিদির সঙ্গে দেখা করবো? দিদির সঙ্গে থাকতে থাকতে আবার ব্যারিকেড করে ভালো করে কাপড় দিয়ে ঘেরা হয়ে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। আর দিদি যখন বেরোয় প্রশাসন এই দিক দিয়ে দিদিকে বার হতে দেয় না, ওই দিক দিয়ে 2 নম্বর রাস্তা গেট দিয়ে এই দিকে পারো এরকম ভেঙে গেছে, কোনোদিনও দিদি মনে দেখে না, কি জানি কেন। দিদির কোনো দোষ নেই, কিন্তু এই যারা দিদির পাশে যারা থাকে সব সময়ের জন্য, মানে ফোনে কথা বলে, তাদেরকে আর কি বলবো, তারা কি আমাকে দেখছে? আমাদেরকে দেখে না। দিদিকে খবর দেবে, বঙ্কিমবাবু তো খবর দেবে ওদের, আমাদেরকে এইদিকে দিদিকে বার হতে দেয় না। দিদি দেখে না যে এই রাস্তার পাড়ে কোলে বাড়িগুলো আছে বলে দেখে না দিদি। এখন আশ্রমে চলে যাই, আশ্রমে থাকার জন্য ব্যবস্থা, ভারত সভা আশ্রম, বড় আশ্রম বলে, কপিলানন্দ আশ্রম যেটা বলে, ওখানে গিয়ে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। প্রধান হ্যাঁ, সবাইকে জানানো হয়, হ্যাঁ দেওয়া হবে, কাগজপত্র দেওয়া হবে। এই মমতা যেদিন থেকে মানে হয়েছে তবে থেকে দেওয়া হচ্ছে, কাগজপত্র দেওয়ার জন্য বললে যাই। তারপর কাগজপত্র জমা দেওয়ার পর আপনারা যখন এই ভোট এলে তখন আসবে যে কাগজপত্র দাও, এইটা দাও, এইটাই দাও, হ্যাঁ আবার আসুক, আবার এলে তোমাদের নাম আসুক, এলে দেবো, এই বলে। বাড়িতে ভিজা থাকতে পারি না, চপচপ করছে, ঝড় বৃষ্টি হলে আমরা আশ্রমে চলে যাই। আর আমাদের বস্তা বিছানো আছে বাড়ির ভিতরে, খুব কষ্টে আমরা থাকি, আর জলও পড়ে বাড়ির ভিতরে। অসুবিধা টিউল থেকে নিয়ে আসতে হয়, দূর থেকে জানে, সবাই জেনে এই কাজ হচ্ছে। জানার পরেও তারা একই রকম ভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের কোনো সুযোগ আর কিছুই দেখছেন? টিউল আছে, টিউল থেকে যেতে হবে 1 কোশ দূরে। এত দূরে গিয়ে ওই দূর খানিকটা যেতে হয়, মাইলে বা 1 কোশ, যে যেরকম। আমাদের হয়তো সুবিধা আছে, আমাদের হয়তো হাফ মাইল যেতে হবে, কার 1 কোশ ধরে যেতে হবে, এতটা দিয়ে জল বয়ে নিয়ে আসতে হবে। কী হবে? গঙ্গাসাগর হিন্দুদের একটি তীর্থস্থান, পশ্চিমবঙ্গের মধ্যে হেরিটেজ তকমাপ্রাপ্ত একটি পুণ্যস্থান।
প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমায় মা গঙ্গা এবং বঙ্গোপসাগরের পবিত্র সঙ্গমে ডুব দেবার জন্য এবং কপিলমুনির মন্দিরে পুজো দেবার জন্য। গঙ্গাসাগর মেলা এবং তীর্থযাত্রা সাগরদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত, যেখানে মা গঙ্গা প্রবেশ করেছে বঙ্গোপসাগরে। এই সঙ্গমের কারণেই এর নাম গঙ্গাসাগর। সঙ্গমের সামনেই কপিলমুনির মন্দির। গঙ্গাসাগর মেলা এবং তীর্থযাত্রা কুম্ভ মেলার ত্রিবার্ষিকী স্নানের পর মানবজাতির কাছে দ্বিতীয় বৃহত্তম জমায়েত, কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সংখ্যা একেবারে শূন্য বললেই চলে। তাহলে কিভাবে চলছে এখানকার ব্যবসায়ীদের, কিভাবে জীবনযাপন করছেন তারা, দেখুন এক নজর। 18 সাল ধরে দোকানদারি করতেছি। তো এখানে কম বেশি করে হতো 12 মাস, কিন্তু এই গঙ্গাসাগর মেলা এই সামনে যে ঘাটটা আছে না, এটা তো মেন মন্দির, মেন রোড। এই যে মেন ঘাটটা আজকে 4 সালে 21 সালে ইয়াস হয়েছিল। ইয়াস থেকে ভেঙে যাওয়ার পরে সরকার কোনো কাজ করেনি। এই রাস্তা আর ঘাট সব ভেঙে যাওয়ার জন্য এই দিক দিয়ে লোকজন সব বন্ধ। আমাদের এখন নুন কেনার পয়সা হচ্ছে না গো বাবা। মানে আমাদের এই মেন ঘাট বা রাস্তাটা রোডটা ঠিক করে দিলে, তাহলে এদিক দিয়ে লোকজন যাতায়াত করলে তাহলে আমাদের বিক্রিপাট হবে। তাহলে এইটাই দাবি। পরিস্থিতি লোকজন নেই, কিছু নেই, সারাদিন বোকার মতো বোবা হয়ে বসে আছে। হ্যাঁ, সারাটা দিন বিক্রিপাট নেই। সন্ধ্যের সময় 2-4 কাপ আর সকালে 2-4 কাপ চা বিক্রি হলো। ওই কাছে যারা মন্দিরে আসে একটু ঘোরাফেরা করতে হলে ওই শেষ। আর লোকজন যাতায়াত না হলে মেন রোডে দোকানদাররা কি বিক্রি করবে? এইভাবেই চলছে। এখন দেনা করে খাচ্ছি। কখন ওই টাকা ব্যাংক থেকে লোন করে নিয়ে এসে এখন সংসার চালাতে হচ্ছে। আমাদের এই ফ্যামিলি চলে এই দোকানের উপরে, এই ব্যবসার উপরে। এত বড় দোকান করে আমাদের সারাদিন যে 200-300 টাকা বিক্রি হয়, সারাদিন 500-600 টাকা খরচ। মাছ, সবজি, চাল, এটা ওটা, জল সব কিনে খেতে হয় এখানে। আর না, একদম কিছুই না, ওসব কিছুই না। শুধু আমরা ওই রেশনের চাল পাই, যেটা সরকার থেকে দেয়, ওই চালটা এখন পাচ্ছি, ওই শেষ। আর যেটা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে 1000 করে দিলে কী হবে? লক্ষ্মী ভাণ্ডার পয়সা 1000 টাকা তুলে আনলে বাড়ি পর্যন্ত আসতে থাকে না। এখন যা কারেন্টের বিল, যে মোবাইলের যা বিল, সব তো বিল বেড়ে গেছে বাবা। আর 1000 টাকা দিলে তার মাসি যদি 5000 টাকা চষে নিচ্ছে, তাহলে আমাদের উদ্বৃত্ত কোথায় হচ্ছে? কী পাচ্ছি বলো? আমাদের একটা কোনো কাজকর্ম চাইছি, বা এটা রাস্তাঘাট ভালো হলে, ব্যবসা হলে, দুটো বিক্রি হলে আমরা সেটা। 1000 টাকা হলে বাবা 1000 টাকা দিচ্ছে, 5000 টাকা চষে নিচ্ছে। আমাদের কি হচ্ছে? কী পাচ্ছি বলো? হ্যাঁ, দোকান আমার সাগরে বাড়ি। আমার বাড়িতে বাবা আর ভাই আছে পুরনো বাড়িতে, তাদের। আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাড়ি বলুন আর ব্যবসা বলুন, এতে এখানে 18-20 সাল আছি। এই পাশের দোকানগুলো নতুন বসছে 1 বছর খানে, কিন্তু আমি 18-20 সাল আছি এখানে। জল, ঝড় সব নিয়ে, বড় বড় ঝড় হলে ভেঙে চুরমার করে দেয়, আবার ঠিকঠাক করে এর মধ্যে থাকি। এই বাচ্চা ছেলে মেয়েদের সবকে নিয়ে এখানে থাকি। আসে জল হয়েছিল আমার মাথার উপরে, জল ছেড়ে সব বহু ক্ষতি হয়েছে, বহু সব ডুবে গিয়ে নোনা জল লেগে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এখন ছেড়ে দিয়ে সব লাগিয়ে টেকে দিয়ে মালপাটগুলো ওখানে ভেতরে একটা স্টল, খালি স্টল আছে, তারই ভেতরে জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে চৌকির উপরে রেখে দিয়ে কেটে পড়ি। কিন্তু আসে তো সেই রকম করেছিলাম, আসে মাথার উপর জল হতে সব ডুবে নোনা জল যেখানে লেগেছে ছাই হয়ে গেছে। এখন তো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নেই, এখন তো লোকজনই মানে কম আসছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেটুকু লোকজন আসছে এখন তো এই পারে ঘাটটা ভেঙে গেছে, যা কি বলা যায়, ওই 4 নম্বর 5 নম্বর ওই দিকটা মোটামুটি এখন কম বেশি যেটুকু লোক আসছে ওই দিকে চলে যাচ্ছে এখন। কিন্তু আমাদের এদিকে তো অ্যাকচুয়ালি ব্যবসা হচ্ছে না, আর ব্যবসায়ীরা এখানে মার খাচ্ছে সবাই। আমাদের শুধু একা আমি বলে আমি নয়, এখানকার যারা ব্যবসায়ী আছে সবাই মিলে। কিন্তু ঘাটটা ভেঙে যাওয়ার জন্য, ঘাটটা যদি এখানে করে মন্দিরে সরাসরি, তাহলে খুব ভালো হয় এদিকটা। তাহলে আমাদের এখানকার সবাই ব্যবসাগুলোও বাঁচে। তাহলে বারবার জানিয়েও তো কোনো কিছু হয়নি, প্রশাসনের পক্ষ থেকে বারবার তো মানে জানানো হচ্ছে, জানিয়েও তো কোনো কিছু লাভ হয়নি।
সময় তো প্রচুর দুর্যোগ হয়েছে এবং কি বলা যায় 1 মাস 1 মাসের উপর এখানে মানে কি বলা যায় কারেন্ট লাইট ফেট কিছু ছিল না। কাজের কথা বলেছিল উন্নয়নমূলক কাজ আমরা কী করে বলবো, কিন্তু একটা জিনিস হচ্ছে আগে যা ছিল এটা এখনও হচ্ছে, আগেও হয়েছিল, হয়নি এমন কোনো কথা না, আগের বাড়িও হয়েছিল এখনও হচ্ছে, তাই মানে আগে উন্নয়ন ছিল এখন উন্নয়ন এখনও হচ্ছে। তাই যোজনা আমরা সেরকম কিছু পাইনি বা অনেকে পেয়েছে। কিন্তু সবচেয়ে মেনলি কথা হচ্ছে এখানকার লোকেরা যারা ব্যবসা করে খায় এখানে ঘাটটা যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। ঘাট না হলে পরে খুব সমস্যা, নদীর ভাঙন এদিক ওদিক ব্যবসায়ীদেরও খুব সমস্যায় পড়তে হচ্ছে। দোকান ভেঙে নিয়ে ওইদিকে লাগাতে হচ্ছে, 4 নম্বর ঘাট করছে, 5 নম্বর ঘাট করছে, আর যেটুকু মাটি ফেলছে সব তো চলে যাচ্ছে। প্রশাসন মেলা তো আমরা জানি না, এখন জেলা প্রশাসন মেলা চালায়, আগে তো আমরা শুনেছি সেগুলো যখন যারা চালিয়েছিল জানি না, এগুলো শোনা কথা, কিন্তু এখন তো মেলা চালায় সরকার থেকে, মানে জেলা প্রশাসন পুরো দায়িত্বটা নয় মেলার সময়, যাবতীয় যা কিছু হয়। হচ্ছে 1988 সাল থেকে, তাই এখানকার প্রোডাক্ট সেগুলো কমই হয়, যেগুলো বাইরে থেকে আনাতে হয় সেগুলো একটু দামি হয়। তাই শঙ্খ, শাঁখ জাতীয় জিনিস, শাঁখা, বিভিন্ন ভ্যারাইটির শঙ্খ এবং শঙ্খ প্রোডাক্ট সেগুলো এখানকার লোকাল। আর হ্যান্ডিক্রাফট কিছু আছে। মিনিমাম এখনকার রেটে 10 টাকা থেকে শুরু। আশা করি মেলার সময় ব্যবসার কিছু পরিবর্তন হয় না। ব্যবসায়ীদের জন্য প্রশাসন বা কোনো লোকাল যারা আছে তারা ব্যবসায়ীদের জন্য কোনো চিন্তা ভাবনা করে না, ওটা অনলি ফর ট্যুরিস্টের জন্য, তীর্থযাত্রীদের জন্য সব রকম ব্যবস্থা থাকে এবং দোকানদারদেরকে সেরকম কোনো ফ্যাসিলিটি তো দেওয়া হয়ও না, উপরন্তু তাদের থেকে কর নেওয়া হয়, জায়গার কর ইত্যাদি ইত্যাদি, গভর্নমেন্টের যে সমস্ত করগুলো আছে ওগুলো নেওয়া হয়। এখন এমনিতেই ডাল সিজন, সেই হিসাবে লোকজনের আনাগোনাও কম, মোটামুটি টুকটাক চলছে। আর্থিক সহযোগিতা কে করবে? সরকার থেকে কোনো রকম ভাবে কোনো সহযোগিতা না, বা না, কোনো না, রকম খোঁজ খবর কি? না 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 না, সরকার এখানে নাই, এই জায়গাতে সরকার বা প্রশাসন বলে কেউ নেই। আপনারা দেখবেন এখানে একটা মেন ঘাট, সেই ঘাটটা কোনো সময়ই রিপেয়ারিং করা হয় না, তীর্থযাত্রীরা স্নান করার জায়গা পায় না। সি বিচটা পুরো মানে পাথর, কংক্রিট, যত সমস্ত লোহার স্ট্রাকচার ওইগুলো দিয়ে ভর্তি, একবার নামলে সে ইনজিওর্ড হবে। তা সেরকম কোনো প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা থাকে না, নিজের চোখে দেখলেও দেখে আসতে পারেন। সরকারের কাছে দাবি তো অনেক কিছুই, কিন্তু সরকার কি আর আমাদের দাবি মানবে? বলা না বলাই সমান, বলা না বলা দুটো একই। বলেও যেখানে কোনো কাজ হয় না সেখানে বলেও আর লাভ কি, অযথা সব কিছু তো জানানোর দরকার হয় না। সরকারে যারা প্রতিনিধি আছে, স্থানীয় আমাদের এখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছে, এমএলএ আছে, পঞ্চায়েত প্রধান আছে, তারা তো সব 1 কিলোমিটারের মধ্যে, 1-2 কিলোমিটারের মধ্যে সবাই আছে, তারা কিছু দেখছে না, তারা কিছু জানছে না, দেখেও কেউ কিছু কোনো কাজ করছে না। কাজ করছে কিনা আপনি গেলেও দেখতে পাবেন, কাজ হচ্ছে কি হয়নি সেটা তো যে কেউ তাকালেই বুঝতে পারবে যে কাজ হয়েছে কি হয়নি। তীর্থযাত্রীরা যদি স্নান করতে না পায়, তাদের যদি স্নান করার মতো জায়গাটুকু না থাকে, তাহলে কি কাজ হচ্ছে আর খুলে বলার দরকার আছে? এবার যেদিকে চোখ রাখবো সেখানে পুণ্যার্থীদের বিনামূল্যে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করা হয়েছে যাত্রীনিবাস। কিন্তু সেখানে পুণ্যার্থী নয়, বরং গত 10 বছর ধরে বসবাস করছে ক্রীড়া যুব শিক্ষা সাগর পঞ্চায়েত কর্মাধ্যক্ষ অমলেন্দু পালের ভাইপো অসীম পাল। যে অভিযোগ উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে সেখানে রয়েছে ডেকোরেটার্সের মালপত্র এবং বাস করছে কর্মীরা। দেখুন, ম্যানেজার তো গোপাল পাত্র মনে হয় না, গোপাল পাত্র মনে হয়, ওর নাম গোপাল পাত্র, আমি ঠিক জানি না নামটা, গোপাল ভট্ট মনে হচ্ছে। আর এখানে আপনাদের থাকতে কে বলে? আমরা তো কাজের লোক, আমরা এসব কিছুই জানি না। এখানে আপনার কাজের লোক? হ্যাঁ। আপনারা এখানে কাজ করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কী কাজ করতে এসেছেন? কাজ আমরা ওই ডেকোরেটার কাজ হয়েছিল, মালপাট গুছিয়ে এখানে রাখা হচ্ছে, ধোয়া হচ্ছে, শুকানো হচ্ছে, ধোয়া মানে শুকানো হচ্ছে, ভিজে গেছিলো তো। এটা তো সাগর নিবাস, মানে যাত্রী নিবাস। আমরা এগুলো সম্পর্কে কিছুই বলতে পারবো না, জানি না। তো আপনাদের কেউ তো বলেছে এখানে থাকার জন্য? কে বলেছে? আমরা ওই লেবার লোক কাজ করি আর। এখন তো রয়েছেন? হ্যাঁ। কতদিন ধরে রয়েছেন? মাঝে মধ্যে এই তো মালগুলো শুকানো হচ্ছে, শুকিয়ে চলে যাবে। হচ্ছে সত্যি কথা, আমরা কর্মচারী, আমরা জানি না, আমরা এই দিন ফুরলে আমাদের কাজ শেষ হয়ে যায়, কালকে আসবো কিনা ঠিক নেই, এরকম। আপনাদের ম্যানেজার যে আছে এখানকার,
ম্যানেজার আমি ঠিক নাম মনে হচ্ছে গোপাল পাত্র, আমি ঠিক জানি না। আপনার নাম কি? আমার নাম রেণুপদ বেরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রুদ্রনগর। এখানে কী কাজে এসছে? ওরা এই মালপাট গোছাচ্ছে, ধুই টুই এগুলো। ডেকর্সের? হুম। কি বলুন, আমরা কি বলবো, কে বলুন? আমরা কেউ বলবে, কেউ না তো, আমরা আসি আবার চলে যাই। হয়তো কালকে হয়তো মালবার নিবাস যারা বিনামূল্যে এখানে হয়তো মালবার হয়তো কালকে গুছিয়ে নিয়ে চলে যাবো আমরা। না না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী নিবাসের জন্য এটা করা হয়েছে, তো আপনারা এখানে রয়েছেন কি জানবেন? আমরা ঠিক জানি না, জানেন না? কে বলেছে আপনাদের এখানে থাকতে? কেউ বলেনি। তা আপনারা এখানে থাকছেন না? না, থাকি না তো, এই তো খাচ্ছি। রয়েছেন তো, এই যে ডেকর্সের এত মালপত্র, কার মালপত্র এগুলো? মালপত্রগুলো কার? অসীম পালে। অসীম পালের? আচ্ছা, অসীম পালটা কে? উনি কী করেন মানে? ওকে আমি ঠিক চিনি না। কোনো রাজনৈতিক দলের কিছুতে আছে কি? না না, নেই। আপনার বাড়ি কোথায়? আমার এই দিগম্বরী, অসীম পালের বাড়ি কোথায়? ও বাড়ি আরও। আপনার নাম? আন্দোলন। কতদিন ধরে রয়েছেন এখানে? ও তো বেশি নয়, 15 দিন। 15 দিন মতন আছে। সেখানে কী কাজে এসেছিলেন? মূলত কী কাজে এসেছিলেন? প্যান্ডেলের কাজে। 2012 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন গরিবদের জন্য। তাতে পশ্চিমবঙ্গের বহু সাধারণ মানুষ, গরিব মানুষ সেই উপকার পেয়েওছে। কিন্তু গঙ্গাসাগরের বুকে দাঁড়িয়ে সাধারণ মানুষ এরকম অভিযোগ তুলছে যে তারা এখনও অবধি সেই সুবিধা পাচ্ছে না। এই বিষয়ে আপনি উন্নয়নমন্ত্রী হয়ে কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকার আমাদের মহাত্মা গান্ধীজি MJNRGS যে প্রকল্প, সেই প্রকল্প যেটা 100 দিনের কাজের টাকা, আমাদের আবাস যোজনার টাকা, আমাদের রাস্তা সড়ক যোজনার টাকা, এই সমস্ত টাকাগুলো কেন্দ্রীয় সরকার 2021 সালের নভেম্বর পর্যন্ত তারা দিয়েছে। বাকি 2022 সালের ডিসেম্বর মাস থেকে 2023 সাল, আজকে 24 সাল হল, ওরা আজকের আবাস যোজনার একটাও টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। সেই জায়গায় বারবার আবেদন নিবেদন করে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পশ্চিম বাংলার সমস্ত MLA, মন্ত্রী, আমাদের যারা এই আবাস যোজনা বা 100 দিনের কাজে যারা টাকা পায়নি, তাদেরকে সঙ্গে নিয়ে দিল্লিতে যাওয়া হয়েছিল যন্তর মন্তর রোডে গত বছর 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনকে সামনে রেখে। কিন্তু সেখানেও আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যে কথা দিয়েছিলেন যে উনি আমাদের যিনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী, এখন পরিবর্তন হয়ে তিনি সেখান দেখা করবেন কথা দিয়েও শেষ পর্যন্ত তিনি একজন রাষ্ট্রমন্ত্রীকে রেখে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু সেই রাষ্ট্রমন্ত্রীও আমাদের সাথে দেখা করেন। পরে এসে আমরা রাজ্যপালের, যেহেতু রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, এখানে আমরা 5 দিন আমরা ধর্ণা মঞ্চ করলাম। এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 100 দিনের কাজের যে টাকা, সেই টাকা আমরা দিয়ে দেব। তাই 59 লক্ষ যারা 100 দিনের শ্রমিক, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী আশাবাদী ছিলেন, ওরা যেটা বলেছিল যে 11,76,000 যারা আবাস যোজনার টাকা পায়নি, তাদের টাকা আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু বারবার বলার পরে যখন টাকা দেয়নি, আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আরও অপেক্ষা করব। যদি ওরা টাকা না দেয়, আমাদের 1 ডিসেম্বর থেকে আমাদের যারা বাংলা আবাস যোজনায় যে নাম নথিভুক্ত আছে, তাদের আমরা প্রথম ফেজে
আমাদের টাকা দিতে শুরু করা। আচ্ছা, ঠিক আছে, আপনি বলছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো জনসাধারণের দাবি তারা আপনি অবধি পৌঁছতে পারছে না, তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। তাদের এই জনসাধারণকে তারা যে তাদের দাবি জানাবে, তারা এগুলো পাচ্ছে না, তাদেরকে এরা করতে কিন্তু দেওয়া সব হয় না। এটা যেটা আপনি বলছেন, ইচ্ছে করে করা হচ্ছে। এটা যেটা বলছে এটা অত্যন্ত যারা রাজনীতি করে তারাই বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে নবান্ন থেকে বারবার ধরে বলেছেন, যারা বিভিন্ন জায়গাতে তিনি সভা করতে গেছেন, আজকের দুয়ারের সরকারের মাধ্যম দিয়ে আজকের যে মানুষ যে সফলতা পেয়েছে, আপনি বলতে পারেন কোনো সরকার 29টা যে অঙ্গরাজ্য আছে পশ্চিমবাংলাকে নিয়ে, কোন রাজ্যে আজকে দুয়ারের সরকার হয়েছে? আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, আজকের তাদের আনন্দধারা প্রকল্প থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, সবুজশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, আপনাদের ছেলেদের উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কি না পাচ্ছে। কিন্তু তারা তো লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না, তারা চাইছে কাজ, তারা চাইছে সুযোগ। আরে কাজ দিতে পারলে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় আমরা কি করব? তবু তো আমাদের ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আমাদের 50% মানুষ যাতে কাজ পায় তার জন্য তিনি প্রকল্প ঘোষণা করেছেন। সমুদ্রশ্রী প্রকল্প ঘোষণা করেছেন তিনি। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু এখানে সাধারণ মানুষ দাবি করছে কাজের জন্য কল তো আছে কিন্তু জল নেই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, এটা যারা বলছে না, কিন্তু আপনাদের এই কাজটা তো শুরু হয়েছে, সাগরদ্বীপের মানুষের কাজ তো শুরু হয়েছে ইতিমধ্যে। আমাদের 43টা গ্রামে একসঙ্গে কাজ চলছে। এবারে মেশিন বসবে, ওয়াটার তাদের শুরু হয়ে গেছে। তো এইটা আমাদের কৃষক বাজারে দেখুন, কালীগিরি মন্দিরে দেখুন, আমাদের ধবলাট, গঙ্গাসাগর, একসঙ্গে তো 43টা গ্রামে শুরু হবে না। আমাদের সমস্ত পাইপ লাইন, বড় বড় দাম যে রাস্তা, সেই রাস্তা কেটে তার করে তারপরে তার পাইপ লাইন ভিতরে দিয়ে তারপরে জল আমাদের টাওয়ারের মাধ্যমে এবারে যেসব গ্রামে যাচ্ছে সেই সব গ্রামের ভিতরে জলের লাইনটা তো পৌঁছাতে হবে, তবে তো সে বাড়িতে জলটা পাবে। আর যারা এরা বলছে, আমি বলবো সেটা সার্টেন 1% কি 2%। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সাগরদ্বীপের যা সামগ্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে উন্নতি হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা বলছে তারা নিন্দুক, যারা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছে না, যারা এখানে একদা 34 বছরে যারা ক্ষমতায় আসীন ছিলেন, যারা এখানে একটা উন্নয়ন করেননি, তাদের মুখে এইসব কথা শোভা পায়। তাই তো এই সাগরদ্বীপের মাটিতে দাঁড়িয়ে 31 বছরের বিধায়ককে হারিয়ে আমি প্রথমে নির্বাচিত হয়েছিলাম। আমি এই সাগরদ্বীপের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে আমি 2 টার্মসে কংগ্রেসের প্রধান, 1 টার্মসের আমি তৃণমূল কংগ্রেসের প্রধান থাকাকালীন আমি জিতেছিলাম। আমার পদর্শক হচ্ছে স্বামী ইষ্টানন্দ মহারাজ, এখানে ছবি রয়েছে, আর সাগরপতি হরিপদ বাগড়ি, আর আমার শিক্ষাগুরু হচ্ছে বঙ্কেশ মাইতি, যাদের অনুপ্রেরণায় আমার এই রাজনীতিতে আসা এবং তাদের আদর্শকে ধরে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করবার চেষ্টা করেছি। ওদের এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা বলছে না, তারা অত্যন্ত, আমি বলবো তারা সুস্থ সামাজিক স্তরের মানুষের সাথে মেলামেশা। এখানে কিসের বাধা আসছে? কে বাধা দিচ্ছে? কিসের বাধা দিচ্ছে? কে বাধা দিচ্ছে? কে বাসে বাধা দিচ্ছে? কে গাড়ি চালাতে বাধা দিচ্ছে? এখানে তো অটো চলছে, এখানে টোটো চলছে, এখানে বাস চলছে, মানুষের যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় চলছে। এখানে কাজকর্মের কোনো অসুবিধে নেই। যারা শ্রমিক, যারা বাইরে কাজ করতে যায়, যখন কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশানের সময় যারা ফিরে এসেছিল, তাদের মধ্যে অনেকে থেকে গেছে,
আবার অনেকে চলে গেছে, কাজ করতে গেছে। কারণ এটা তো এখানে তো আপনার কোনো ফ্যাক্টরি নেই, এখানে তো কোনো সাগরদ্বীপের ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, হ্যাঁ, কোনো ইন্ডাস্ট্রি নেই। তাহলে স্বাভাবিকভাবে এখানে মানুষ যারা শ্রমজীবী মানুষ এরা কিন্তু আপনার চাষের উপরে নির্ভর করে থাকে। এখানে সারা বছর বিভিন্ন আমাদের কৃষিজাত সামগ্রী এখানে উৎপাদিত হয়ে থাকে, হ্যাঁ। এখানে ধান চাষ একটা বড় চাষ, তাছাড়া আপনার ওইখানে বিভিন্নভাবে এখানে মানুষের আর একটা সোর্স অফ ইনকাম হচ্ছে বিটেল ভাইন মানে হচ্ছে পান চাষ। পান চাষ এখানে মানুষের অর্থনৈতিক জীবনের একটা বিপুল পরিবর্তন এনেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের থাকার জন্য যাত্রীনিবাস তৈরি করেছেন বিনামূল্যে। তো মুখ্যমন্ত্রী এখানে তো যাত্রীনিবাস তৈরি করেছেন, যে ওখানে ওনার ভাইপো অসীম পাল ডেকোরেটার্সের মালপত্র এবং কর্মীদের থাকার জন্য সেই জায়গা দখল করে রেখেছে। অসীম পালের ভাইপো, অমৃত পালের ভাইপো অসীম পাল, উনি ডেকোরেটার্সের মালপত্র এবং কর্মীদের জন্য সেই জায়গা দখল করে রেখেছে গত 10 বছর ধরে। সেখানে পুণ্যার্থীরা কিন্তু থাকতে পারছেন না, সেখানে উনি সেই জায়গা দখল করে রেখেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি যে ব্যাপারটা বললেন আমি খোঁজ নিয়ে দেখছি, যদি সেই রকমই হয় তাহলে আমরা ইমিডিয়েটলি এই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তো অসীম পাল ওই যে বিভিন্নভাবে গঙ্গাসাগর মেলার সময় যে বাইর থেকে যে সমস্ত বড় বড় এনজিও আসে তাদের স্ট্রাকচার বানায়, হ্যাঁ, কিন্তু সেই স্ট্রাকচার বড় ও প্যান্ডেল ব্যবসা রয়েছে। তা সে যদি ওই সব জিনিসপত্র যদি ওই সব রেখে রাকেশ পাহাড়ি যে কমপ্লেন করেছে আমি কথা বলে নিচ্ছি এবং আমি দেখে নিচ্ছি, আমি প্রয়োজন গত 10 বছর ধরে হ্যাঁ ওটা যদি বলছে ম্যাডাম এটা আমি বিশ্বাস করি, হয়তো গত বছর হতে পারে, কিন্তু 2 বছর হতে পারে, কিন্তু 10 বছর আছে। রাকেশ পাহাড়ি তো কয়েকবার অ্যারেস্ট হয়েছে, এ মিথ্যা কথাতে এক্সপার্ট। এই রাকেশ পাহাড়ি ওর একটি মাত্র কাজ হচ্ছে আমাদের সরকারের নিন্দা করা, এবং বিভিন্ন অনেক ঘটনা আছে, সেসব ঘটনা আমি বলতে চাই না শিক্ষক হিসাবে। তিনি রাত্রিতে কোন জগতে অবস্থান করেন, কোন জগতে থাকেন আমার সব জানেন। কয়েকবার তো অ্যারেস্ট, কিছুদিন আগে তো 3 মাস তো অ্যারেস্ট হয়ে ফিরে এলো। তবে 10 বছর নয়, আমি খোঁজ নিয়ে আমি বলবো হয়তো 2-1 বছর হতে পারে, কি গত বছর রেখেছে কি সেটা আমি খোঁজ নিয়ে দেব। কিন্তু যদি এটা হয়ে থাকে, আমি আপনার কথা অনুযায়ী ধরে নিলাম যে হ্যাঁ সেটা নয়, কিন্তু যদি সেটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি প্রশাসন তার জন্য ব্যবস্থা নেবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মন্ত্রী, আমি দায়িত্ব নেব, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। দুর্নীতির কোণঠাসার এক বা একাধিক অভিযোগ যেখানে রাজ্যের শাসক দলের ওপর সর্বত্রই, সেখানে গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠছে খোদ উন্নয়ন মন্ত্রীর ওপর। যদিও তিনি সম্পূর্ণ কেন্দ্রকেই দায়ী করেছেন, তবে তিনি আশ্বাস দিয়েছেন আবাস থেকে যাত্রীনিবাসের দুর্নীতি তিনি নিজে খতিয়ে দেখবেন। সেখানেও সাধারণ মানুষের প্রশ্ন, এতদিন কি করছিলেন উন্নয়ন মন্ত্রী? তোপ দিয়ে গেছে বিরোধী শিবিরও। দক্ষিণ 24 পরগনা থেকে সপ্তর্ষি দাস, AVN বাংলা।